নুরুল ইসলাম সাহেব হজ করে ফিরেছেন সবেমাত্র ১ সপ্তাহ হলো। এখনও গ্রামের মানুষজন তার সাথে দেখা করতে আসেন। তিনি সবার সাথেই গল্প করেন। নবীর দেশ, আরব দেশ ঘুরে এসেছেন। আল্লাহর গড় কাবা শরীফ থেকে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করে এসেছেন। সবাই আগ্রহ নিয়ে শুনে সেই স্বপ্নের দেশের কথা। শুনতে শুনতে কেউ চোখের পানি ফেলে। নুরুল ইসলাম সাহেব চোখ বন্ধ করে সেসব স্মৃতি রোমন্থন করেন। দরাজ গলায় সবার কাছে সেসব বলেন। এমনি এক বিকেল বেলায় সেলিম বাড়িতে এলো। সেলিমকে উপেক্ষা করে সবার নজর গিয়ে পড়ল একটা লাল বেনারসি শাড়ি পরনের মেয়ের উপর। সবাই ভয়াবহতা চমকে উঠল মেয়ের সিঁথিতে সিঁদুর দেখে। সেলিম বাড়ির ভিতরে ঢুকে মাকে সালাম করলো। দীপালি প্রণাম করলো। সিতারা বেগম কিছুই বুঝে উঠতে পারলেন না। সেলিম যখন বলল, ও দীপালি, আমার স্ত্রী, আজ আমরা বিয়ে করেছি, সেই মুহূর্তে সিতারা বেগম অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন। এলাকার লোকজন সবাই হাসাহাসি করতে লাগলো। বাবা হজ করে এসেছে, অথচ ছেলে এদিকে হিন্দু মেয়ে বিয়ে করে নিয়ে এসেছে। তেমনি জ্বর উঠল দীপালির বাড়িতে। দীপালির বিয়ের কথা চলছে। সেই মুহূর্তে দীপালি একটা মুসলমান ছেলের হাত ধরে ঘর ছেড়েছে। লজ্জায় অপমানে মাথা কাটা গেল দীপালির পরিবারের। একই গ্রামে দুই বাড়ি হওয়ায় লোকজন তামাশা করার ভালোই খোরাক পেয়ে গেল। নুরুল ইসলাম সিদ্ধান্ত নিলেন ছেলেকে তিনি ত্যায্য পুত্র করবেন, কিন্তু পারলেন না নিজের স্ত্রীর জন্য। সিতারা বেগম সেই সময় অসুস্থ হয়ে শয্যা নিলেন। ছেলেকে ত্যায্য পুত্রর কথা শুনে তার অসুস্থতা আরও বেড়ে গেল। দীপালির বাবাও ভেঙে পড়লেন। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় বাবার নয়নের মনে ছিল দীপালি, দুই ভাইয়ের একমাত্র আদরের বোন, রূপে গুণে অতুলনীয়। দীপালির বাবা গর্ব করে বলতেন, এ আমার মা দুর্গা। বাস্তবে কি দীপালিকে দেখতে ছিল দেবীর মতো। প্রতিদিন গ্রামের বৌজিয়েরা আসতো দীপালিকে দেখতে। মোমের পুতুলের মতো দেখতে ছিল দীপালি। হাঁটু পর্যন্ত লম্বা তার ঘন চুল। নিন্দে করার সাথে লোকে স্বীকার করত, বউ পেয়েছে বটে সেলিম, বড় রূপবতী বউ পেয়েছে। এমন রূপবতী এই তল্লাটে দ্বিতীয় কেউ নেই। এরকম আগুন সুন্দরী হলে সন্ন্যাসীরও ধ্যান ভেঙে যাবে। সেলিম সেখানে কি এমন? নুরুল ইসলাম সাহেব ছেলের সাথে কথাই বলা বন্ধ করে দিলেন। দীপালি আগ বাড়িয়ে শ্বশুরের সাথে কথা বলতে চাইতো। নুরুল ইসলাম সাহেব তার ছায়াও মারাতো না। বিয়ে 2 মাসের মাথায় দীপালি গর্ভবতী হলো। সবাই আস্তে আস্তে দীপালিকে মেনে নিতে চেষ্টা করলো, শুধুমাত্র নুরুল ইসলাম সাহেব ছাড়া। সারাক্ষণ আল্লাহর কাছে চোখের পানি পেলে বলতেন, কেন আল্লাহ তাকে এই দুনিয়া থেকে নিয়ে যাচ্ছে না? এই অনাচার দেখার জন্য কেন তাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে? এর চাইতে মরণও ভালো ছিল। তেমনি দীপালির বাবাও ঠাকুরের কাছে দিনরাত প্রার্থনা করতেন। গর্ভবতী হওয়ার পর থেকে দীপালি বাবা মাকে ভীষণভাবে মনে করতে শুরু করে। একটা বার বাবা মাকে দেখার জন্য প্রাণ আনসান করে। মা হওয়া যে কি কষ্টে তা টের পেল দীপালি, আর সেই সাথে বুঝতে পারলো কি ভুলটাই না সে করে ফেলেছে। মাঝে মাঝে বাড়ির টেলিফোনে কল দিত। গম্ভীর স্বরে বাবা হ্যালো বলতে দীপালি রিসিভার নামিয়ে ফেলত। একসময় ধ্রুব হলো। দীপালির মনের অপরাধ বোধ আরও বেড়ে গেল। বাবা মায়ের আদরও পাচ্ছে না, শ্বশুর শাশুড়িও তাকে মেনে নিচ্ছে না। 2 টানাপোড়েনে স্বামীর সাথেও সম্পর্ক ভালো যাচ্ছে না। সারাক্ষণ শ্বশুরের রাহাজারি শুনতে শুনতে দীপালির আর কিছুই ভালো লাগলো না। মুক্তি পেতে চাইলেও সব বন্ধন থেকে। একদিন বাড়িতে কল দিতে দীপালির মা কল রিসিভ করলো। ভয়ে ভয়ে দীপালি একবার মা বলে ডাকলো। তারপরও শুনতে পেল মায়ের গঞ্জনা অভিশাপ। এরপর থেকে দীপালি রোজ দুপুরে মাকে কল দিত। মাও বুঝি দীপালির কলের অপেক্ষায় থাকতো। একবার রিং হতেই রিসিভ করতেন। মেয়ের সাথে স্বাভাবিক কোনো কথা বলতেন না, সাপ স্বপন্ত ছাড়া। ধ্রুব আস্তে আস্তে বড় হলো। দীপালির বাবার ভীষণ অসুখ হলো। মেয়েকে দেখার জন্য যেন প্রাণ পাখি দেহের খাঁচা ছেড়ে যেতে পারছে না, এমন অবস্থায় কথা। সেদিন দীপালির মা নিজেই কল দিয়ে জানালো দীপালিকে। মেয়ের মন মানল না। স্বামী, সন্তান, সংসার সব কিছুই ভুলে গিয়ে ছুটে গেল। যাওয়ার আগে ছেলেকে বুকের মধ্যে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখলো। মায়ের মন হয়তো বুঝে গেছে একবার বাবার বাড়ি গেলে আর ফিরে আসবে না হয়তো। ধ্রুবর বাবার জন্য একটা চিঠি লিখে গেল। সে যে দীপালি গেল আর ফিরে এলো না। রাতে বাড়ি এসে চিঠি পড়ল ধ্রুবর বাবা। বেশি কিছু লিখেনি দীপালি, শুধু এইটুকু লিখেছে, চলে যাচ্ছি, এই যাওয়া হয়তো শেষ যাওয়া। ভালো হলো তোমার সামনে থেকে যে যেতে হয়নি। আমার নাড়ি ছেঁড়া দহন রেখে গেলাম তোমার কাছে। আমাকে ঘৃণা করবে জানি, তবে ওকে অবহেলা করো না। এই কয়েক বছরে এটুকু বুঝতে পেরেছি, জীবনে শুধু ভালোবাসা থাকলেই হয় না, বাবা মায়ের ভালোবাসা তাদেরও পাশে পাওয়া লাগে। 2 ধর্মের মানুষ হয়ে ভালোবাসা যায় হয়তো, কিন্তু সংসার করা যায় না। প্রথম কয়েকদিন ধ্রুব মায়ের জন্য ভীষণ কাঁদত।
ধ্রুবর সাথে পাল্লা দিয়ে কাঁদত পিচ্ছি শালুক। শালুক তখন ভীষণ ছোট, কারো কান্না দেখলে সে কাঁদত। শুরু হলো সেলিমের স্বভাব বদলে যাওয়া। ধ্রুব তখন তার চক্ষুশূল হয়ে গেল। ধ্রুবর দিকে তাকালে দীপালিকে দেখতে পেত। তখনই তার মাথা গরম হয়ে যেত। কোনো কারণ ছাড়াই নিজের রাগ উঠলে ধ্রুবকে ইচ্ছে মতো মারতেন। মার খেতে খেতে ধ্রুব সারা শরীর কালছিটে পড়ে গেল। কেউ তাকে থামাতে পারত না তখন। রুমের দরজা বন্ধ করে ছেলেকে ভীষণ মারতেন, উন্মাদ হয়ে যেতেন। ছোট্ট ধ্রুব কি আর বুঝতে পারতো বাবার মনের কষ্ট? কে জানে, হয়তো বুঝতে পারতো, এজন্যই কাঁদত না। মার খেয়ে ধ্রুব কিছুতেই কাঁদত না। সে জানতো তার কান্না শুনলে দাদা দাদি বাবাকে গালাগালি করবে, বড় চাচা রাগারাগি করবে, শালুক কাঁদবে। ছোট্ট শালুক ঠোঁট বাঁকিয়ে কাঁদলে ধ্রুবর ভীষণ খারাপ লাগে। সিসকাদুনি মেয়ে সারাদিন শুধু কাঁদে। খাবার খেতে গেলে কাঁদে, গোসল করাতে গেলে কাঁদে, কেউ কোলে না নিলেও কাঁদে। কারো কান্না শুনলে দ্বিগুণ শব্দে সে কাঁদে। পুতুলের মধ্যে দেখতে ছোট মেয়েটার কান্নায় ছোট চাচি বিরক্ত হন ভীষণ। 2 বছরের বড় ছোট শাপলা শালুককে নিয়ে চাচির তখন দিশেহারা অবস্থা। এরই মধ্যে শালুকের সারাক্ষণ কান্না চাচিকে আরও বিরক্ত করে। ধ্রুব বড় মানুষদের মতো সবই যেন বুঝতে পারত। বাবার যে মনে ভীষণ কষ্ট, সে কষ্টে না হয় তাকে খানিকটা মারে, অসুবিধা কি তাতে? সবার সমস্যার সমাধান ধ্রুবর কান্না না করলেই ভালো হলো। এরপর ধ্রুব আর কিছুতেই কাঁদে না। সেলিম সাহেবের মাথায় রক্ত উঠে যেত আরও বেশি যখন দেখত ধ্রুব কাঁদছে না। কেন কাঁদবে না ধ্রুব? তাকে কাঁদতে হবে। আঘাতের পরিমাণ বেড়ে যেত 1000 গুণ, কিন্তু ছেলের গলা দিয়ে শব্দও বের হতো না। রাগের মাথায় ধ্রুব ওর গলা টিপে ধরতেন। টপাটপ করে চোখ দিয়ে অশ্রুপাত হতো, কিন্তু ধ্রুব কাঁদত না। রাত হলে আদুরে বিড়ালের মতো বাবার গা ঘেঁষে ধ্রুব শুয়ে পড়ত। মাঝরাতে সেলিম সাহেব ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতেন, কিন্তু রাগের সময় সব বলে যেতেন আবার। তার উপর গ্রামের মানুষের হাসাহাসি তাকে নিয়ে। সব কিছুর ঝাল মিটাতেন বদ্ধ করে ছেলেকে মেরে। বাবার দেওয়া সব আঘাত ধ্রুব ভুলে যেত বাবার গা ঘেঁষে ঘুমালেই। বাবার শরীর থেকে কেমন যেন মায়ের ঘ্রাণ পেত ধ্রুব। মায়ের জন্য ধ্রুবর ভীষণ মন কেমন করতো সারাক্ষণ। তবে ধ্রুব বুঝে গেছে এই কথা কাউকে বলা যাবে না, কেউ জানতে পারলে হয়তো ঝামেলা হবে। স্কুলের একটা ছেলে ধ্রুবকে বলল, ধ্রুবর মা কোথায় থাকে সে জানে সেটা। সেদিন ধ্রুব আকাশের চাঁদ হাতে পেল যেন। স্কুল ছুটির পর ছেলেটার সাথে ছুটে গেল মাকে দেখতে। ভাবলো মাকে বাড়ি ফিরিয়ে আনলেই বাবা আবার ঠিক হয়ে যাবে। বাড়ির সামনের গেট খোলা ছিল। ধ্রুব ভিতরে ঢুকে মা মা করে ডাকতে শুরু করলো। দোতলার ঘরের জানালার সামনে দাঁড়িয়ে দীপালি ছেলেকে দেখে সব কিছু যেন ভুলে গেল। ছুটে আসতে চাইলো ছেলের কাছে, কিন্তু পারল না। তার আগেই নিজের 2 দাদা দীপালিকে ঘরে আটকে রাখলো। দীপালির পিসে মশাই ধ্রুবর ঘাট ধাক্কা দিয়ে বাড়ির বাহিরে নিয়ে ফেলে দিয়ে বলল, এই বাড়ির আশেপাশে আর যদি দেখেছি তবে খুন করে নদীতে ফেলে দিব। এসব শুনে সেলিম বাড়ির বাহিরে আম গাছের সাথে বেঁধে ধ্রুবকে বেধড়ক মারধর করল। ধ্রুবর কানে শুধু ভেসে আসছে সেদিনের শালুকের কান্না। যে শালুক ধ্রুবর ব্যথায় ব্যথিত হয়েছে, তাকে কি ভালো না বেশি পারত ধ্রুব? নিজের সাথে নিজে আর যুদ্ধ করে পারলেন না সেলিম সাহেব। প্রতিদিন ছেলেকে এভাবে মেরেও তার রাগ কমল না। দীপালিকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেন। খবর পেল দীপালির বিয়ে হয়েছে। এরপর সিদ্ধান্ত নিলেন নিজেও বিয়ে করবেন। ধ্রুব কতবার বাবার পায়ে পড়েছে যাতে বাবা নতুন মা না আনেন, কেননা স্কুলে আসা যাওয়া করতে করতে লোকে ধ্রুবকে বলতো, তোর বাপে বিয়ে করলে তো তোরে আর দেখতেই পারবে না, তোকেও বের করে দিবে বাড়ি থেকে। ধ্রুবর ভয় হতো রাতে যদি বাবার সাথে ঘুমাতে না পারে, সে ভয়। ধ্রুব বাবার কাছে কত অনুনয় করল। নুরুল ইসলাম সাহেব ততদিনই নাতির জন্য পাগল হয়ে গেছেন। সবাই ভাবলো আবার বিয়ে করলে ধ্রুবর উপর অত্যাচার কমে যাবে, ঘরে বিয়ে এলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নাতির এই কষ্ট দেখে নিজে অনুশোচনা করেন নুরুল ইসলাম সাহেব, কিন্তু তারই বা কী করার ছিল? দোষ তো করেছে ছেলে। কেন এরকম একটা কাণ্ড ঘটালো সে? কিভাবে পারলো অন্য ধর্মের একটা মেয়েকে বিয়ে করতে? 2 ধর্মের অপমান করলো তারা। ধর্মে তো ছেলে খেলা করার মতো ব্যাপার নয়। ফরিদাকে বিয়ে করে আনলেন সেলিম। অল্প বয়সী ফরিদার সতীনের ছেলেকে 2 চোখেও দেখতে পারতেন না। বকাবকি, রাগারাগি, যখন তখন মার দেওয়া সবই করতেন, শুধু ভালোই বাসতেন না। সেই সময় হাসনা এগিয়ে এলেন। ফরিদার হাত থেকে ধ্রুবকে তিনি বাঁচালেন। সেলিম সাহেব কারো সামনে ফরিদাকে কিছু না বললেও রাতে ঠিকই বকাঝকা মারধর করতেন ধ্রুবর সাথে এরকম ব্যবহার করার জন্য। আবার রাতে গঞ্জনা শুনে ফরিদা দিনে ধ্রুবকে মারতেন। 1 বছরের মধ্যে ধ্রুব বুঝে গিয়েছিল এই পৃথিবীতে তার আর কেউ নেই। বাবাও নেই, মাও নেই। বাবার কাছে ঘুমানোর জন্য কত কত আবদার করত, কিন্তু বাবা তার দিকে তাকাতও না, কথা বলা তো দূরের কথা।
ধ্রুবর কি যে ভীষণ কষ্ট হতো তখন। একা বিছানায় ঘুমাতো ধ্রুব এরপর থেকে। আস্তে আস্তে বাবার সাথে কথা বলাই বন্ধ করে দিল। ধ্রুবর একাকী জীবন শুরু হলো তারপর থেকে। 10টা বছর কেটে গেল, ছেলে বাবাকে বাবা বলে ডাকে না। একটা সময় পর অল্প বয়সী ফরিদা বুঝতে পারল ধ্রুবর সাথে সে অন্যায় করছে। ধ্রুবরই বা কী দোষ? কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। ধ্রুব আর তার দিকে ফিরেও তাকায় না। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা হয় সেলিম সাহেবের, কিন্তু কি করার আছে? এত ভালোবাসলো যাকে, বাবা মায়ের মান সম্মানের কথা না ভেবে যাকে বউ করে নিয়ে আসলো, সে কিনা তাকে ছেড়ে চলে গেল। তার কি কষ্ট কম হতো? সেলিম সাহেব জানতে পারলেন না, হয়তো কখনো আর জানবেনও না, যে সেদিনের পর দীপালিকে গৃহবন্দী করা রাখা হয়েছে। বাবার মিথ্যে অসুখের কথা বলে দীপালিকে বাড়িতে নেওয়া হয়েছে। না, দীপালির আর বিয়েও হয়নি, তবে অসুস্থ হয়ে পড়েছে কিছুদিন যেতে না যেতেই। তারপর থেকে দীপালির জীবন চার দেওয়ালে বন্দি কাটছে। এখন অবশ্য বন্দি করে রাখা লাগে না। বিছানার সাথে লেগে গেছে দেবীর মতো সেই মেয়েটি। কে বলবে এটাই সে দীপালি? সকালবেলা শালুক যখন রুম থেকে বের হলো তখন তার চোখ মুখ অন্যরকম হয়ে গেছে। 2 চোখ ফোলা ফোলা, গাল লাল হয়ে আছে। আশা শালুককে দেখে অবাক হয়ে যায়। এক রাতের মধ্যে একটা মেয়ের চেহারা এমন হলো কিভাবে? হাসনা বেগম শালুককে ডেকে বললেন, নাস্তা করবি না? শালুক কোনো জবাব দিল না। তার কিছুই ভালো লাগছে না। স্কুলের দিকে চলে গেল। দুপুরে টিফিন পিরিয়ডে শালুককে চমকে দিয়ে ধ্রুব শালুকের ক্লাসে এলো। শালুকের ইচ্ছে করলো এক ছুটে গিয়ে ধ্রুব ভাইকে জড়িয়ে ধরতে। মনের ইচ্ছে যেন কত লক্ষ কোটি বছর পর ধ্রুববাইকে সে দেখেছে। চির দুঃখী ছেলেটার জন্য শালুকের মনে যে কি পরিমাণ মায়া জমি আছে তা শালুক টের পায়। ধ্রুব যখন মন খারাপ থাকে তখন ধ্রুবর উপর হওয়া রাগ, অভিমান, জেদ সব শালুক ভুলে যায় তখন। ধ্রুব এসে বলল, আয় আমার সাথে। একটা ফুচকার দোকান হয়েছে জানিস, ভীষণ ভালো ফুচকা বানায় ওরা। ভাবলাম তোর তো জিহ্বায় জল চলে আসে ফুচকার কথা শুনলেই, তাই তোকে নিয়ে খাওয়াই। শালুকের কান্না এলো হঠাৎ করেই। ধ্রুব শালুকের কান্না দেখে বলল, তো সিসকাতুনির স্বভাব বাদ দিবি তুই? ঢং করছিস তুই। শালুকের একটু কষ্ট হলো না এই কথাগুলো শুনে। উৎসাহী হয়ে গেল ধ্রুবর সাথে। রিকশায় করে একটা রেস্টুরেন্টে গেল। ফুচকার বদলে ধ্রুব ফ্রাইড রাইসের অর্ডার দিল ধ্রুব। তারপর শালুকের দিকে তাকিয়ে বলল, তোর চোখ মুখের এই অবস্থা কেন? বিয়ে হবে আফিফার, ও কাঁদবে। তোকে দেখলে মনে হচ্ছে তোরই বিয়ে আফিফার বদলে। তাই তো কেটে কেটে নাক মুখ সব, চোখ সব ফুলিয়ে ফেলেছিস। কাঁদিস না, তোকে দূরে বিয়ে দিব না, যা কাছাকাছিই দিব, যাতে তুই সবাইকে দেখিস। ওই শুটকির ব্যাপারে ক্যান্সেল। শালুক খিলখিল করে হেসে দিল। ধ্রুবর মনে হলো সে যেন ঝর্ণার কুলকুল শব্দে বয়ে চলছে, শুনছে। কি মধুর সে হাসির সুর। শালুক জিজ্ঞেস করতে চাইল একবার, রাতে কোথায় ছিল ধ্রুব, কিন্তু ভয়ে আর জিজ্ঞেস করলো না। ধ্রুব যদি রেগে যায়। ধ্রুবকে রাগাতে চায় না শালুক। খেতে খেতে ধ্রুব বলল, ঠিকমতো খাওয়া দাওয়া করবি, আমি কিন্তু সব খবর পাই তোর। পড়ালেখা যদি একটু অবহেলা হয় তো দেখবি খুব খারাপ হবে। শালুককে স্কুল পৌঁছে দিয়ে এলো আবার ধ্রুব। আগে স্যারের থেকে টিফিন পিরিয়ডের পর 1 ঘন্টা ছুটি নিয়ে রেখেছিল ধ্রুব। স্কুল থেকে বের হয়ে আশাকে একটা টেক্সট দিয়ে বলল, তোমার কাছে কৃতজ্ঞ আমি, তুমি না বললে জানতামই না আমার বোকা ফুলটা কাল থেকে না খেয়ে আছে। আশা রিপ্লাই দিল, তুমি আমাকে ফ্রেন্ড বানিয়েছ, আমি ফ্রেন্ডের কর্তব্য পালন করেছি ধ্রুব। সকাল থেকে জলমলে রোদ, গাছের পাতায় সূর্যের আলো পড়তে কেমন চকচক করছে সোনার মতো। শালুকদের বাড়িতে আজ রান্নার আয়োজন হচ্ছে বাবুর্চি দিয়ে। আজকে আফিফার এঙ্গেজমেন্ট। 2 দিনই আফিফার চেহারা অন্যরকম হয়ে গেছে, কেমন মলিন হাসছে আফিফা। শালুকের ভীষণ কষ্ট হলো আফিফার জন্য। এত ভালোবাসলো কেন আফিফা জহির ভাইকে? পরক্ষণেই শালুকের মনে হলো সে কি আদনানকে ভালোবাসেনি? তাহলে তার কেন এমন হয়নি অবস্থা? সে কেন পারেনি আফিফা আপার মতো আদনান ভাইয়ের মুখোমুখি হতে? বরং ধ্রুব ভাই বুঝিয়ে বলার পর থেকে শালুকের মাথা থেকে বের হয়ে গেছে আদনানের ব্যাপারটা। তবে শালুকের কি এটা ভালোবাসা ছিল না? মাথার মধ্যে শালুকের এই প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো। কাকে জিজ্ঞেস করবে এই প্রশ্নের জবাব সে? নিকট আত্মীয় কয়েকজনকে দাওয়াত করা হলো এঙ্গেজমেন্টে। দুপুরের দিকে পাত্রপক্ষ এলো। আফিফাকে সাজাতে বসলো শাপলা, শালুক, আশা, দিবা, নয়না মিলে। আফিফার বিবর্ণ মুখ কিছুতেই উজ্জ্বল হলো না এত সাজার পরেও। শালুকের বুক কাঁপতে থাকে। আফিফা আপা সুখী হবে তো? শালুক সাজতে বসে থেমে গেল। কেন জানি না সাজতে ইচ্ছে করছে না তার। সেদিন ধ্রুবভাই বলেছিল সাজলে নাকি ওকে জঙ্গলিদের মতো লাগে। তাকে যে সজারুর মতো লাগে তা তো শালুক বলেনি। নিজেই হেসে ফেলল শালুক নিজের মিথ্যে কথায়।
ধ্রুববাইকে কখনোই সজারুর মতো লাগে না। শ্যামবর্ণের মায়াবী চেহারার মানুষটাকে দেখলে অন্যদের থেকে একদম আলাদা বলে মনে হয়। পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে যখন মসজিদ থেকে আসে, ধ্রুববাইকে মনে হয় পৃথিবীর শুদ্ধতম পুরুষ। শত্রুরও কোনো সাধ্য নেই ধ্রুববাইকে নিয়ে বিরূপ মন্তব্য করার। মাঝে মাঝে শালুকের ভীষণ গর্ব হয় যখন ক্লাসে স্যারেরা ধ্রুবকে উদাহরণ হিসাবে দেখায়। শালুকের ইচ্ছে করে চিৎকার করে সবাইকে বলতে, সে আমার ধ্রুববাই, আমার দেখার সেরা পুরুষ, শুদ্ধতম পুরুষ সে। যদিও কখনো ধ্রুবর সামনে এসব স্বীকার করে না, কিন্তু ধ্রুবর মন খারাপ হলে শালুকের এসব মনে পড়তে থাকে। শালুক আর সাজলো না, সুতি একটা জামা গায়ে দিয়ে একটা কালো রঙের হিজাব পরে নিল। বাগানে স্টেজ করা হয়েছে, বসারও ব্যবস্থা করা বাগানেই হয়েছে। সকাল থেকে শালুক আর সেদিকে যায়নি, কিন্তু এখন সবাই মিলে নিচে গিয়ে অবাক হয়ে যায়। সব কিছু কেমন যেন বেখাপ্পা লাগছে, সুন্দর করে সাজানোই হয়নি কিছু। আফিফাকে নিয়ে আসা হলে আফিফারও মন খারাপ হয়ে গেল। একে তো তার ভীষণ মন খারাপ, তার উপর এমন মনমরা সাজ দেখে আরও খারাপ হয়ে গেল তার মন। কোনো মতে প্যান্ডেল করে চেয়ার টেবিল বসিয়ে দেওয়া হয়েছে যেন। আশা এই প্রথমবার বাংলাদেশের বিয়ে দেখছে। সে নিজেও অবাক, এদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান এভাবে করা হয়, কোনো ডেকোরেশন নেই, কেমন কেমন যেন। আফিফাকে সেই কথা জিজ্ঞেস করতে আফিফা মন খারাপ করে বলল, আমার কপাল খারাপ আশা, একে তো বিয়ে হচ্ছে যাকে আমার অপছন্দ তার সাথে, তার উপর ধ্রুবও নেই। আর যদি ধ্রুব থাকতো তাহলে দেখতে সব কিছু ম্যাজিক করে চেঞ্জ করে ফেলতো। আমার এমনই পোড়া কপাল যে এরকম সময় ধ্রুব চলে গেল। সমবয়সী হয়ে আফিফা ধ্রুবকে নাম ধরেই ডাকতো। আশা বুদ্ধি করে সব কিছু ছবি তুলে ধ্রুবকে পাঠালো, সেই সাথে শালুকের ছবিও। তারপর আদনানকে গিয়ে জিজ্ঞেস করলো, এভাবে এঙ্গেজমেন্ট হচ্ছে কেন? তুমি বড় ভাই আছো কেন তাহলে? এসব সাজানোর রেসপন্সিবিলিটি তোমার না? আদনান বিরক্ত হলো। কবে আশাকে বিয়ে করতে পারবে তার মাথায় সেই চিন্তা, এসব নিয়ে ভাবার সময় কই তার। এছাড়াও এসব কিছু আদনান বুঝেও না ভালো, সে এসব কাজকর্মের সময় পিছু টান নেয়। আশা ধ্রুবকে কল দিয়ে বলল, ধ্রুব, আফিফের ভীষণ মন খারাপ, ওর বিয়েটা একেবারে যাচ্ছে তাই ভাবে হচ্ছে। ধ্রুব জবাব দিল না, কি বলবে সে? তার নিজেরও কি খারাপ লাগছে না? কিন্তু কি করার আছে তার এখন? পাত্রপক্ষের কয়েকটি ছেলে আশাকে দেখে কথা বলার জন্য উৎসুক হয়ে গেল। আশা সবার সাথে হাই হ্যালো করলো, কয়েকজনের সাথে সেলফি তুললো। দূর থেকে এসব দেখে আদনানের মেজাজ খারাপ হয়ে যায়। বিড়বিড় করে আশাকে ক্যারেক্টারলেস বলে গালি দিয়ে সবার সামনে থেকে টেনে নিয়ে গেল নিজের রুমে। আশা অবাক হলো আদনানের এমন ব্যবহারে, তবুও সে কিছু বলল না। সে দেখতে চায় আদনান কি করে। পুরোটা সময় আদনান আশাকে নিয়ে রুমে দরজা বন্ধ করে বসে রইল। মেহমানদের খাবার সময় আরেক ঝামেলা হলো। পাত্রপক্ষ খাবার আগে কনেপক্ষে দাওয়াত করা মেহমানদের খেতে বসে গেল। এ নিয়ে পাত্রপক্ষ রেগে আগুন হয়ে যায়। নুরুল ইসলাম সাহেব সবাইকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করলেন। এর মধ্যে অনেকে অনেক কথা বলে ফেলল। আদিবা বেগম বিপদ টের পেয়ে ধ্রুবকে কল দিলেন। এই 2 দিন ধ্রুব যদিও বাড়ির কারো কল রিসিভ করেনি আশা ছাড়া, তবে এই মুহূর্তে বড় চাচির কল রিসিভ না করে আর পারল না। আদিবা বেগম ধ্রুবর কল রিসিভ করতে হঠাৎ করে ইমোশনাল হয়ে গেলেন। না চাইতে কান্না চলে এলো তার। কান্না জড়িত স্বরে ধ্রুবকে বললেন, কই তুই বাবা? এদিকে তো মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে আমার, তোর পায়ে পড়ি বাবা, তাড়াতাড়ি বাড়িতে আয়। তোর বোনের বিয়েটা নয়তো ঝামেলাহীনভাবে হবে না। তোর বড় ভাই গাদা কোথায় গিয়ে বসে আছে কে জানে। এদিকে পাত্রপক্ষ রাগারাগি করছে, তাদের আগেই আমাদের দিকের মেহমান খেতে বসে গেছে। আমি আসছি বলে ধ্রুব দৌড়ে বাসা থেকে বের হলো। ধ্রুব উঠেছে তার এক বন্ধুর বাড়িতে। পরনের কুচকানো শার্ট প্যান্ট পরে ধ্রুব দৌড়ে এলো। রাস্তায় এসে একটা রিক্সা পেয়ে লাফিয়ে উঠে বলল, চাচা তালুকদার বাড়ি চলেন। মোটর চালিত রিক্সায় বাড়ি আসতে ধ্রুবর 15 মিনিট লাগলো। পাত্রপক্ষ খেতে বসলো, কিন্তু দেখা গেল খাবার সার্ভ করার সময় মেয়ে পক্ষের কেউ নেই। বাবরসিদের লোকেরা তো আর বেড়ে দিবে না, তাদের কাজ টেবিলে খাবার পৌঁছে দেওয়া। খাবার শেষ হয়ে গেলে তাদের কাজ হচ্ছে ডিলে দামে। এদিকে মেয়ের বাবা চাচা দাদাদের বসতে হলো ছেলের চাচা বোনের জামাই মামা ফুফাদের সাথে। তারা উঠে কিছু করতেও পারছে না। ওদিকে আকিব জাবিদ দিব্য ছোট মানুষ, কাকে কোন আইটেম এগিয়ে দিবে তারা কিছুই বুঝতে পারছে না। দেখা যায় সবাই মিলে এক টেবিলে পাশে দাঁড়িয়ে থাকে, অন্য টেবিলগুলোতে কেউ নেই। এই টেবিল থেকে একজন বলছে এখানে মাংস নেই, তো ওই টেবিল থেকে বলছে কাচ্চি নেই। কারো টেবিলে বোরহানি নেই, আদনানও নেই এখানে। সব কেমন বিশৃঙ্খল হয়ে গেছে। মেয়ে পক্ষের মেহমান যারা ছিল তারা খেয়ে দিয়ে ঘরে গিয়ে বসে আরাম করছে। লজ্জায় শালুকের দাদার মাথা নিচু হয়ে গেল। হাতের শার্টের হাতা পোল্ড করতে করতে ধ্রুব খাসির মাংসের বাটি নিয়ে এগিয়ে এলো। যে টেবিলে পাত্রপক্ষের মামা চাচা দুলাভাই সহ প্রধান অভিভাবকেরা বসেছে। সবার প্লেটে খাসির মাংস বেড়ে দিল। ডেকোরেটরের লোকদের ডেকে কড়া গলায় হুকুম দিল,
সবাই একটা একটা করে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকার জন্য। যা শেষ হবে তা যেন দ্রুত নিয়ে আসে। পাত্রের দুলাভাইয়ের প্লেটে ডাবল রোস্ট তুলে দিয়ে হালকা হাসি মশকরা করার সাথে সাথে নিজের ভাই সবাইকে ডেকে বলল, সবাই যেন একটা একটা টেবিলের পাশে দাঁড়িয়ে কার প্লেটে কী লাগবে সেসব তুলে দেয়। ঠিকভাবে কাজ করতে পারলে সবাইকে আগামীকাল ঘুরতে নিয়ে যাওয়া হবে। পূর্ণ উদ্যমে সবাই কাজে লেগে গেল। আবার ধ্রুবর কড়া কথায় ডেকোরেটরের লোকেরাও হাত লাগিয়ে কাজ করতে লাগলো। ধ্রুব দাদার মুখের কালো ছায়া সরে গেল নিমিষেই। ধ্রুব বুঝবাজির মতো এই কাউকে রোস্ট তুলে দিচ্ছে তো কাউকে কাচ্ছি নিয়ে দাঁড়িয়ে আছে। কারো প্লেটে মাংস শেষ তো নিজ হাতেই বেড়ে দিচ্ছে। কারো বাচ্চা কান্না করছে তো আবার তাকে কাঁধে বসিয়ে সবার জন্য বোরহানের জগ নিয়ে সরছে। কাজের মধ্যে সবার সাথে সমান তালে কথাও বলে যাচ্ছে। আগামী শুক্রবার বিয়ের তারিখ ধার্য করা হলো। ৫ লক্ষ টাকা দেনমোহরে। পাত্রপক্ষ খাবার পর শালকেরা বাসার সবাই আসলো খেতে। ধ্রুবকে দেখে শালক চমকে গেল। ধ্রুব ভাই বাড়িতে এসেছে? কেমন অবিশ্বাস্য লাগছে শালকের কাছে। আফিফা অনেক আগে ধ্রুবকে দেখেছে, কিন্তু পাত্রের বোনেরার সাথে থাকায় কথা বলতে পারেনি। সবাই ঘরে বিশ্রাম নিতে যাওয়ায় আফিফা দৌড়ে এসে ধ্রুবকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কে জানে কেন ধ্রুবরও চোখ ভিজে উঠল। আফিফা কাঁদতে কাঁদতে বলল, ধ্রুব, তুই কথা দে তুই আমার বিয়ের সবগুলো অনুষ্ঠানে উপস্থিত থাকবি। তুই না থাকলে সব কিছু এলোমেলো হয়ে যাবে। ধ্রুব হাসলো আফিফার কথায়। তারপর কথা দিল বিয়ে সব অনুষ্ঠানে ধ্রুব অবশ্যই হাজির থাকবে। খেতে এসে আদনান শুনল এই কথা। ধ্রুবকে দেখে আশা ছুটে এসে জড়িয়ে ধরে বলল, আমি ভীষণ অবাক হয়েছি তোমাকে দেখে ধ্রুব। এতক্ষণ সব অসম্পূর্ণ ছিল যেন তুমি না থাকায়। ধ্রুব মুচকি হেসে সন্তপনে আশাকে সরিয়ে দিল। আদনানের চোখ জল করে ওঠে। তারপর হুট করে একটা প্ল্যান তার মাথায় চলে এলো। আশার কাছ থেকে ধ্রুবকে দূরে সরাবার। নিজের বুদ্ধিতে আদনান নিজেই অবাক হলো, এত দারুণ প্ল্যান কিভাবে এলো তার মাথায়। খুঁজে পাতিল থেকে মুরগির লেগ পিস এনে ধ্রুব শালকের পাতে দিয়ে বলল, মন খারাপ করে রেখেছিস কেন? তোর লেগ পিস লাগবে আমি তা বলিনি। 4টা লেগ পিস রেখেছি তোর জন্য। মেহমান বিদায় দেওয়ার পর ধ্রুব চলে গেল না খেয়ে। শত বলেও কেউ তাকে খাওয়াতে পারল না। রাতে শালুক আফিফাকে একা পেয়ে জিজ্ঞেস করল, আপা, কেউ যদি কাউকে ভালোবাসে তবে কি তার পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে? আফিফা হাসল, বড়ই করুণ সে হাসি। তারপর বলল, না রে শালুক, সেটা ভালোবাসা কিছুতেই নয়। ভালোবাসা হলে সে ঝাঁপিয়ে পড়ে তার অধিকার আদায় করে নিতে। তাকে না দেখলেও বুকে চিনচিন করত, অভিমানের চোখে জল আসত। ভালোবাসার মানুষের কষ্ট নিজের কলিজে ছেড়ে যাওয়ার মতো ব্যথা হয়। তার মুখে হাসি না থাকলে নিজের দুনিয়া অন্ধকার মনে হয়, নিজের সব আনন্দ হারিয়ে যায়। যেমন আমার হতো জহির ভাইয়ের জন্য। শালুক ভয়ঙ্করভাবে চমকালো এসব কথা শুনে। তবে সে কাকে ভালোবেসেছে? কোনটা ভালোবাসার কোনটা মোহ সে কি বোঝেনি? নাকি কখনো ভালোই বাসেনি? পুরো বাড়ি গিজগিজ করছে মেহমানে। এত বড় বাড়ি হওয়ার পরেও যেন জায়গায় কুলাচ্ছে না। আজকে আফিফার গায়ে হলুদ। শুরুতে কিছুক্ষণ বাকবিতণ্ডা হলো হলুদের অনুষ্ঠান কোথায় হবে সেটা নিয়ে। আদনান চাইছে ছাদে হবে, কিন্তু ধ্রুব চাইছে নিচে বাগানে হবে। রাগে আদনানদের নাক লাল হয়ে গেছে। ধ্রুব কিছুতেই ছাদে অনুষ্ঠানের জন্য রাজি হচ্ছে না। অথচ আদনান ধ্রুবকে আশার জীবন থেকে সরানোর জন্য যে প্ল্যান সাজিয়েছে তাতে ছাদে অনুষ্ঠান করা ভীষণ জরুরি। ধ্রুবর কথা হচ্ছে বয়স্করা বারবার ছাদে ওঠানামা করতে পারবে না। বাচ্চারা ছাদে যাবে, কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। 3তলা ছাদ থেকে নিচে পড়লে আর রক্ষে নেই। তাই আগে সচেতন হতে হবে। বিশেষ করে ধ্রুবর দাদি সিতারা বেগম ছাদে উঠতে পারবেন না। ছাদের চাইতে বাগানে জায়গা বেশি, তাই বাগানেই হবে অনুষ্ঠান। আদনান ভীষণ রাগ হলো, কিছুতেই ধ্রুবর সাথে পারছে না বলে। একরোখা মানুষের মতো ধ্রুব নিজের সিদ্ধান্তই অটল। একটু পর দেখা গেল সবাই ধ্রুবর সিদ্ধান্ত মেনে নিচ্ছে। আদনানের সহ্য হলো না, চিৎকার করে বলল, আমার বোনের বিয়ে, অথচ আমার সিদ্ধান্তের কোনো দামই নেই দেখছি। কথাটা বলার সাথে সাথে আদনানের গালে সপাটে সর পড়ল। ছোট বড় অনেকের সামনে আদনান সর খেয়ে লজ্জায় নীল হয়ে গেল। আদিবা বেগম বললেন, এখন মনে পড়েছে বোনের বিয়ের কথা? কই, যখন বোনের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হলো, মেহমানদারি করা নিয়ে সবাই বিপদে পড়ে গেল, তখন তো তুই পালিয়ে গিয়েছিলি। ধ্রুব এসে সব সামলিয়েছে, এখন আসছে এখানে মাতব্বরি দেখাতে। আশা একটা চেয়ারে বসে ফোন টিপতে টিপতে পা নাড়ছে আর খিলখিল করে হাসছে। আশার হাসির শব্দ আদনানের কাছে বিষাক্ত মনে হচ্ছে। এই মেয়েটার জন্যই তো এত কিছু। এই মেয়েটা যদি ধ্রুবর দিকে নজর না দিত তবে কি আদনান এরকম উগ্র হতো? আশা আদনানের সর খাওয়া দেখে হাসছে শুধু। তারপর ডেকে বলল, অযথা কেন ধ্রুবর সাথে লাগতে যাও তুমি? আমি বুঝি না। ধ্রুব ভুল সিদ্ধান্ত তো নেয়নি, এটা তুমিও জানো, তবে কেন মানছো না? আদনানের ইচ্ছে হলো আশাকে খুব বাজেভাবে কিছু গালি দিতে। আদনানের কাটা গায়ে নুনে ছিটে দিতেই আশা আবারও বলল,
ধ্রুব দেখে যাও, আমি একটু আগে ফোনে ভিডিও করছিলাম তোমাদের এসব, সেখানে দেখা যাচ্ছে আন্টি কি দারুণভাবে আদনানকে সর দিয়েছে। আমি এটা ড্যাডকে দেখাবো, ড্যাড ভীষণ হাসবে এটা দেখলে। সেই মুহূর্তে আদনানের কেমন যেন রাগ হলো, তা শুধু আদনানই জানে। মনে মনে বলল, ধ্রুব ধ্রুব করে মুখের ফেনা তুলছিস, অপেক্ষা করে আজ রাতে ধ্রুবর চক্কর থেকে তোকে বের করে নিয়ে আসবো। ধ্রুব কিছু বলল না। সবাই মিলে হলুদের স্টেজ সাজালো, প্যান্ডেল সাজালো কাঁচা ফুল আর মরিচবাতি দিয়ে। আশা অবাক হয়ে দেখছে আস্তে আস্তে সাদামাটা একটা প্যান্ডেলের রূপ কিভাবে বদলে যাচ্ছে। আদনান নিজের মামাতো খালাতো ভাই 5-6 জনকে ডাকলো। নিজের রুমে গিয়ে বিদেশ থেকে আনা ড্রিঙ্কসের বোতল বের করে ওদের সামনে রাখলো। উঠতি বয়সের ছেলে ওরা, দেখে ঝাঁপিয়ে পড়লো টেস্ট করার জন্য। আদনান দিল না, হেসে বলল, আগে আমি যেভাবে বলছি সেভাবে কাজ করতে হবে। আমার প্ল্যান সাকসেসফুল হলে এই বোতল সব তোদের জন্য। এগুলো একেবারে অরিজিনাল, আসল টেস্ট পাবি। কত ঝামেলা করে লুকিয়ে এনেছি দেশে জানিস তোরা। সবাই রাজি হলো আদনানের কথায়। গুটি হিসাবে আদনান শাপলাকে টার্গেট করলো। সন্ধ্যা হতে সারা বাড়ি ঝিকঝিক করতে লাগলো মরিচবাতির নানা রঙের আলোতে। আশার ভীষণ ভালো লেগছে এসব দেখে। এসব সাধারণ জিনিসের মধ্যেও আশা নতুনত্ব খুঁজে পাচ্ছে। বাড়ির বাহিরে 3টি গেট লাগানো হয়েছে। অনেকটা পথ মরিচবাতি দিয়ে সাজানো হয়েছে। বিকেলে বাড়ির সামনে রাস্তা দুপাশের গাছে চুন লাগানো হয়েছে। আশার এত আনন্দ লাগছে এসব দেখে। নানান রকম ফল কেটে বিভিন্ন ডিজাইন করা হচ্ছে। শালুক বসে বসে এসব কাটছে, অন্যদের দেখিয়ে দিচ্ছে। একটা ফলের চেহারা কেমন করে শৈল্পিক রূপ ধারণ করছে তার সবটাই ভিডিও করলো আশা। 7টার দিকে আফিফার শ্বশুর বাড়ি থেকে মেহমান হলেও আফিফাকে হলুদ লাগাতে। সবাই মিলে হইছে ওই নাচ গানে পুরো অনুষ্ঠান মাতিয়ে রেখেছে। আশা নিজেও সবার সাথে তালে তাল মিলিয়ে নেচে চলছে। শালুক নাচতে পারে না, তার ভীষণ মন খারাপ হলো। নয়না আফা শাপলা মিলে কি সুন্দর করে নাচলো। তাদের সাথে ধ্রুব যোগ দিচ্ছে একটু পর পর। শালুকের ইচ্ছে করলো নাচতে, কিন্তু লজ্জায় গেল না। আদনান এসে শালুকের পাশে চেয়ারে বসে বলল, কি খবর শালুক রানী? চমকে উঠল শালুক আদনানের কথায়। তারপর বিরক্ত হয়ে গেল হঠাৎ আদনানকে তার পাশে বসতে দেখে। ব্রুকুসকে বলল, কি হয়েছে? আদনান ফিসফিস করে বলল, আমাকে এড়িয়ে চলছিস মনে হয় তুই। আমার সাথে তো দেখছি কথাই বলতে চাস না, তার উপর কিছু বললে চ্যাত করে উঠিস। শালুক ঠোঁট বাঁকিয়ে জবাব দিল, আপনার সাথে কথা বলতে হবে এরকম কোনো কমিটমেন্ট কখনো ছিল বলে তো আমি জানি না। আদনান বলল, ভাব দেখাচ্ছিস নাকি? শালুক আদনানের দিকে তাকালো, তারপর বলল, বাপ দেখাতে হলেও একটা কারণ লাগে। আমি আপনাকে বাপ দেখাতে যাব কোন অকারণে? আপনি কে? আদনান অবাক হলো শালুকের কথায়। শালুক এভাবে কথা বলছে কেন? শালুক তো এত চালাক ছিল না। আদনান 6-9 যা বুঝিয়ে দিত তাই তো বুঝতো সে। হঠাৎ করে কি বড় হয়ে গেল নাকি? তীক্ষ্ণ দৃষ্টিতে আদনান তাকালো শালুকের দিকে। শালুকের নাকের ডগা তীর তীর করে কাঁপছে। হালকা গোলাপি রঙের লিপস্টিক দেওয়া 2 ঠোঁটে ভীষণ কোমল আর মোহনীয় লাগছে। মুখখানায় ফুটে উঠেছে কোমলতা। একেবারে মাখনের মতো নরম যেন শালুক। আদনান শালুকের হাতের দিকে তাকালো। হাতে মেহেদি দেওয়া, ফর্সা হাতে মেহেদির খয়েরি রং কি সুন্দর লাগছে। এর চাইতেও সুন্দর কোনো দৃশ্য আদনান যেন আগে দেখেনি। আজ নতুন করে শালুককে আবিষ্কার করলো আদনান, আর তাতেই অবাক হলো। হঠাৎ করে ধ্রুব এসে শালুকের হাত ধরে টেনে নিয়ে গেল স্টেজে। আনারি শালুক নাচের কোনো মুদ্রাও জানে না। হাত পা ছুড়ে চেষ্টা করলো সবার সাথে তাল মিলাতে। আদনান তাকিয়ে দেখলো সবটা। আজকাল ধ্রুবকে তার ভীষণ হিংসে হয়। সবাই যেন ধ্রুবর প্রতি ইমপ্রেস হয়ে যাচ্ছে। এই যে শালুক এতক্ষণ আদনানের সাথে কথা বলছিল বিরক্ত হয়ে, সেই শালুকের মুখে এখন লজ্জার হাসি। লাজুক ভঙ্গিতে শালুক হাসছে আর ধ্রুবর সাথে তাল মিলাচ্ছে। কেন? কি আছে এমন ধ্রুবর মাঝে? যেমন করে পোকারা ছুটে যায় আলোর দিকে, তেমনি মেয়েরা ধ্রুবর দিকে ঝুঁকে পড়ছে। অথচ ধ্রুবর চাইতে আদনানের গায়ের রং ফর্সা। তবে কোনো মেয়েরা সুন্দরের কদর বুঝে শ্যামবর্ণ ধ্রুবকে পছন্দ করছে। হলুদের অনুষ্ঠান শেষ হলো রাত 12:30টার দিকে। ধ্রুব চলে যেতে চাইল, কিন্তু পারল না। আদনান সন্ধ্যাবেলায় আফিফাকে বলে দিল এক পাকে ধ্রুবকে যাতে যেতে না দেয়। ধ্রুব চলে গেলে বিয়েতেও না আসতে পারে। একবার রেখে দিতে পারলে ওর রাগ কমে যাবে। সেই কথা মনে রেখে আফিফা কেঁদেই চলছে ধ্রুব চলে যাবে শুনে। ধ্রুব দেখলো শালুকও মুখ কালো করে দাঁড়িয়ে আছে এক পাশে। ধ্রুব জানে বয়ে শালুক কিছু বলতে পারছে না। আফিফার এরকম কান্না দেখে যেই মুহূর্তে ধ্রুব বলল থেকে যাবে, শালুকের মুখটা অন্ধকার কেটে গেল। মেহমান সবার রুম ভরে গেছে। শাপলা, শালুক, আশা এক বিছানায় শুয়েছে। ইদানিং আশার সাথে শালুকের ভালোই সম্পর্ক হয়ে গেছে। শালুক জানে আশার এখানে কোনো দোষ নেই। অযথাই মেয়েটাকে অপছন্দ করার কোনো মানেই হয় না। সবাই শুয়ে পড়েছে। বিয়ে বাড়ির কোলাহল থেমে গেছে। নিচে বাবুর্চিরা তাদের কাজ করছে। রাত 2টোর দিকে শাপলার রুমে এসে আদনান একটা বিরিয়ানির প্লেট শাপলার হাতে দিয়ে বলল,
ধ্রুব আসার পর থেকেই কিছুই খায়নি শাপলা, ওকে দিয়ে আসতে বলেছে মা। শাপলা লজ্জা পেল কিছুটা। এমনি ধ্রুবকে দেখলে তার মধ্যে ভীষণ আনইজি লাগে। ধ্রুবর প্রতি অন্যরকম একটা ফিলিংস একসময় জেগেছে বলেই শাপলা নিজেই লজ্জা পায়। এজন্য ধ্রুবর সাথে খুব একটা কথা বলে না। আদনান চলে যেতে আশা বলল, শাপলা, আমার চুল তোমার মতো করে বেঁধে দাও না প্লিজ, শালককে পাঠাও। শাপলা স্বস্তি পেলে শুনে। তারপর শালককে পাঠালো ধ্রুবর রুমে। ধ্রুবর রুমে আদনানের কাজিনরা ঘুমাবে। ধ্রুবকে আদনানের ছাদের রুমে ঘুমাতে বলল। বিরিয়ানির প্লেট নিয়ে শালক ছাদে চলে গেল। আদনান অপেক্ষা করছে ধ্রুব আর শাপলাকে জড়িয়ে একটা গুজব ছড়ানোর জন্য, যাতে করে আশা ধ্রুবকে খারাপ ভাবতে বাধ্য করে। শালক দরজায় নক করে ধ্রুবকে ডাকলো। ধ্রুব সবে মাত্রই শুয়েছে। তন্দ্রা এসেছে সবে, এই সময় শালকের ডাক শুনে উঠে বসলো। তার বিরক্ত হয়ে দরজা খুলল। শালক ভিতরে আসতে ধ্রুব দরজা লাগিয়ে দিল। শালক বারবার ধ্রুবকে খেতে বলছে, কিন্তু ধ্রুব খাচ্ছে না। বিরক্ত হয়ে শালককে খাবার নিয়ে যেতে বলছে। এরই মধ্যে কারেন্ট চলে গেল। বিয়ে উপলক্ষে জেনারেটর আনা হয়েছে, তাও চালু করছে না। শালকের ভয় করতে লাগলো অন্ধকারে। ছাদে যেন কেউ ধূপধাপ করে হেঁটে বেড়াচ্ছে। ভয়ে শালক ধ্রুবর হাত চেপে ধরল। ধ্রুব বিরক্ত হয়ে বলল, হাত ছাড় না, আমি দেখি মোমবাতি আছে কিনা ড্রয়ারে। শালক হাত ছাড়ল না, বলল, এক হাত দিয়ে খোঁজো, আমার ভয় করছে। নিজের ফোনটাও খুঁজে পাচ্ছে না ধ্রুব অন্ধকারে। হাতড়ে হাতড়ে টেবিলের কাছে চলে গেল, কিন্তু ড্রয়ারে মোম নেই। ধ্রুব অবাক হয়ে যায়। ড্রয়ারে সে মোম রাখে সবসময়। কে নিল তাহলে মোমবাতি? হঠাৎ করে বাহিরে কয়েকটা ছেলের শোরগোল শোনা গেল। ধ্রুব রুমের দরজা বাহির দিয়ে বন্ধ করে দিল ওরা। তারপর চেঁচামেচি শুরু করে দিল। ধ্রুব হাতড়ে ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করলো। দেখলো ঘেমে গেছে শালকের সারা শরীর ভয়ে। দরজা খুলতে চেয়েও ধ্রুব পারল না। বুঝতে পারলো বাহিরের দিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ছিটকিনি তুলে। ধ্রুব বুঝতে পারলো কিছু একটা ঝামেলা হতে চলেছে। বাহিরে কয়েকজন মুরব্বীও এসে হইচই শুরু করে দিল। সবার চিৎকারে ধ্রুব, চাচা, বাবা সবাই চলে এলো আদনান সহ ছাদে। একটা ছেলে বলল, আমরা ছাদে এসেছি এমনি হাঁটতে। এসে শুনি এই রুম থেকে দুজন ছেলে মেয়ের কথা শোনা যাচ্ছে, বাজে শব্দ আসছে। আদনান জিজ্ঞেস করলো, ভিতরে কে আছে? ছেলেটা বলল, জানি না কে আছে। আমরা খারাপ কিছু হচ্ছে বুঝতে পেরে দরজা বন্ধ করে দিয়েছি বাহিরে থেকে। ওরা রুমটাও অন্ধকার করে রেখেছিল। মুরব্বী একজন বলল, নিশ্চয়ই ভিতরে কেউ আকাম করছে। আদনানের এত আনন্দ হলো, সবার সামনে মহান সাজা ধ্রুবর আজকে অবস্থা খারাপ হয়ে যাবে। কারেন্ট চলে এলো সেই মুহূর্তে। দরজা খুলতে ভিতর থেকে শালুক আর ধ্রুব বের হয়ে এলো। আদনান চমকে উঠল শালুককে দেখে। সে তো শাপলাকে পাঠিয়েছিল, তবে শালুক এলো কীভাবে? মুহূর্তে কানাঘুষা শুরু হয়ে যায়। খবর আগুনের মতো দ্রুত গতিতে ছড়িয়ে পড়ল সারা বাড়িতে। কয়েকজন রংসং মাখিয়ে রসিয়ে বর্ণনা করলো ধ্রুব আর শালুক দুজনই সবাই শুয়ে পড়ার সুযোগে ছাদে ঘরে গিয়ে কি খারাপ কাজ করছে। শালুকের ব্যাপারটা বুঝতে কিছুটা সময় লাগলো। তারপর বুঝতে পেরে শালুক হতভম্ব হয়ে যায়। কেউ কেউ বলল, বাপের মতোই চরিত্র হয়েছে। বাপে যেমন হিন্দু মেয়ে বিয়ে করছে, ছেলেও তেমনি চরিত্রহীন হয়েছে। পৃথিবীর সব বাসা যেন ধ্রুবর কাছে এসে নির্বাক হয়ে গেল। এই ঘৃণ্য অপবাদের জবাব ধ্রুব কি করে দিবে তাই ভেবে পেল না। ধ্রুবর মাথা কাজ করলো না হঠাৎ করেই, শুধু অপলক তাকিয়ে রইল শালুকের দিকে। কিছুক্ষণ পর ধ্রুবর মাথায় বুদ্ধি আসতে ধ্রুব কিছু বলতে চাইল, কিন্তু নুরুল ইসলাম সাহেব ধ্রুবকে কথা বলতে নিষেধ করলেন। নাতের হাত চেপে ধরে বললেন, তুমি হয়তো প্রমাণ করে দিবা সব মিথ্যে, কিন্তু তাতে তোমার কোনো বদনাম থাকবে না। কিন্তু 5 বছর পরেও আমার ছোট বুবুরে বিয়ে দিতে গেলেও লোকে কইব এই মাইয়া চাচাতো ভাইয়ের লগে খারাপ সম্পর্ক ছিল। দাগ থেকেই যাইব আমার শালুক ফুলের গায়ে। ধ্রুব শালুকের হাত শক্ত করে ধরে বলল, আমার কাছে প্রমাণ আছে দাদা। নুরুল ইসলাম সাহেব বললেন, সবাই সব দেখব, বিশ্বাস করব, তারপর আবারও আমার শালুকরে নিন্দা করব। ওরে খারাপ বলতে কেউ দুইবারও চিন্তা করব না। শালুকের বাবা মা দুজনেই হতভম্ব, সেই সাথে হতভম্ব শাপলা, আশা, নয়না, দিবা। নুরুল ইসলাম সাহেব বললেন, শালুকের জন্য তোমার চাইতে ভালো পাত্র অন্য কেউ হবে না। হাসনা বেগম উঠে বললেন, কাজী ডেকে আনো, এখনই ওদের বিয়ে দিব। নিশ্চুপ পাথরের মূর্তির মতো শালুক বসে রইল নির্বাক হয়ে। সে রাতেই কাজী এলো, দুজনের বিয়ে হলো। হতবাক শালুক নিজেও বুঝতে পারল না তার অপরাধটা কী ছিল। ফজরের আজান হচ্ছে চারদিকে, কেউই ঘুমায়নি সারা রাত। আর ধ্রুব সাদের সে ছেলেগুলোকে ডেকে নিয়ে আসলো। তারপর সবাইকে ছাদে বসতে বলে শালুকের হাত ধরে ছাদের সে রুমে নিয়ে গিয়ে নিজের ল্যাপটপ বের করে আনলো। দাদার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমার কাছে স্পষ্ট প্রমাণ আছে দাদা, তবু আমি শালুকের বদনাম হবে বলে এভাবে বিয়ে করে নিয়েছি। আপনার মুখের দিকে তাকিয়ে এবারে সিসিটিভি ফুটেজ দেখুন। ক্যামেরা লাগিয়েছি সেদিন আমি আমার রুমে, আমার অনুমতি ছাড়া দিব্য রাম্য কারো একটি ছবি লাগিয়েছে বলে।
যাতে করে আমার রুমে আমার অনুপস্থিতিতে আর এরকম কিছু কেউ করতে না পারে, যা আমার রাগ হওয়ার কারণ নয়। এবার আপনি দেখুন ক্যামেরায়, আদনান ভাই আমার রুম থেকে সব মোমবাতি নিয়ে গেছে বিকেলে। দেখুন, এই দেখুন, শালুক এসেছিল আমার জন্য খাবার নিয়ে, তখন কারেন্ট চলে যায়, তাই রুম অন্ধকার হয়ে যায়। আমার রুমে থাকা মোমবাতিও কেউ সরিয়ে ফেলে, এজন্য রুম অন্ধকার হয়ে যায়। তারপরও আমি ফোনের ফ্ল্যাশ লাইট অন করে রাখি। এবার ওদের জিজ্ঞেস করেন কেন ওরা এই মিথ্যে বলেছে। তা না হলে দাদা, আমার চাইতে খারাপ কেউ হবে না, সব কটাকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। ধ্রুবর তীব্র রাগ দেখে ভয়ে সবাই সত্যি কথা বলে দিল। আদনানের কথা মতো ওরা ছাদের রুমের ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে। আদনান তাদের বলেছে এই বাগানে লুকিয়ে থাকতে, তারপর এই রুমের লাইট অফ হয়ে যেতে যেন দরজা বন্ধ করে দিয়ে চেঁচামেচি শুরু করে দেয়, তাহলে বিদেশ থেকে আনা বোতল ওদের দিবে। মেন কালফিট আদনান। জানতে পেরে সবাই হতবাক হয়ে গেল। হাসনা বেগম কেঁদে ফেললেন শুনে, তেমনি হতভম্ব হলেন আদিবা বেগম। তার ছেলে এতটা নিচে নেমে গেছে ভাবতেই তার অবাক লাগছে। নিজের আপন চাচাতো ভাই বোনের সম্পর্কে এরকম মিথ্যে অপবাদ দিল সে। এভাবে ফেঁসে যাবে আদনান নিজেও ভাবতে পারেনি। বিশেষ করে শাপলার জায়গায় শালুককে দেখে আদনান সবচেয়ে বেশি শক পেয়েছে। ধ্রুব কারো সাথে কোনো কথা বলল না। শালুকের সামনে গিয়ে বলল, আজ থেকে তুই আমার স্ত্রী শালুক, তোর সব দায়িত্ব আজ থেকে আমার। আমি চাচ্ছি না আর এক মুহূর্ত এখানে থাকতে। তুই কি যাবি আমার সাথে এখান থেকে? এখানে থাকলে তুই ভালো থাকবি না শালুক। রাগে অভিমানে যন্ত্রণায় শালুকের বুক ভারী হয়ে গেল। নিচের দিকে তাকিয়ে বলল, যাবো আমি তোমার সাথে। কেউ আর আটকাতে পারল না। শালুকের হাত ধরে এক কাপড়ে বের হয়ে গেল ধ্রুব। পিছনে রেখে গেল এক বুক যন্ত্রণা অভিমান। আজ আফিফের বিয়ে। বিয়ে বাড়ির সকল আনন্দ চাপা পড়ে আছে মন খারাপের আড়ালে। সবাই কেমন রোবটের ন্যায় চলছে, হাসি মুখে বেদনার ছাপ, বুকে লুকায়িত গোপন ব্যথা। আকাশে মেঘের আনাগোনা, যেন আকাশেরও মন খারাপ। আদনান সকাল থেকে নিজের রুমে বসে আছে দরজা আটকে। কি করেছে সে কিছুই বুঝে উঠতে পারছে না। সে তো শালুককে হারাতে চায়নি, বরং আজীবনের জন্য শালুককেই চেয়েছে। কিন্তু কি হয়ে গেল এটা? শাপলা কাঁদছে ভীষণ। ছোট বোনটাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবে সে কখনোই ভাবেনি। আশা কিছুই বুঝে উঠতে পারছে না আদনান কেন এমন করেছে। তার সব কিছুই বিরক্ত লাগছে। আর যদি শালকের বদলে শাপলা যেতে ওই ঘরে তাহলে কি হতো? ধ্রুব তখন কি করা থাকতো? সে কি শাপলাকে বিয়ে করত? তাহলে তার ভালোবাসার কি হতো? যাকে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছে তাকে কিভাবে ভুলে যেত? উত্তর পায় না আশা। খুবই সাদামাটাভাবে আফিফের বিয়ে হলো। বিয়েতে কোনো সানাই বাজেনি, কেউ কান্না করেনি। আফিফা বিয়েতে একটুও কাঁদেনি। পুরোটা সময় রোবটের মতো ছিল অনুষ্ঠানে। আদনান বের হলো আফিফার বিদায়ের সময়। আফিফা সবার থেকে বিদায় নিল, কিন্তু আদনানের সামনেও গেল না, ফিরেও তাকালো না আদনানের দিকে। আফিফা চলে যাওয়ার পরেই সবাই আদনানকে নিয়ে বসলো। হাসনা বেগম নীরবে কেঁদে চলছেন। ছেলেটা তো এমনিতেই কপাল পোড়া, এখন সেই জুটেছে নিজের মেয়ের কপাল। শালুক যে বড় অবুঝ, সে কিভাবে সংসার করবে? ধ্রুব কোথায় আছে এখন? কয়েকবার কল দিয়েছেন কিন্তু ফোন বন্ধ ছিল ধ্রুবর। আদনান উসখুস করছে কেমন, নিজের জালে নিজেই ফেসে গেছে। সবার সামনে খারাপ হয়েছে, সবার কাছে খারাপ হলো। আদনানের এত কষ্ট হতো না যতটা কষ্ট হচ্ছে শালুককে হারানোর জন্য। বুকের ভিতর কেমন হাহাকার করছে শালুকের জন্য, তা কাকে বোঝাবে আদনান? আদিবা বেগম সবচেয়ে ক্ষিপ্ত হলেন ছেলের উপর। আদনানের শার্টের কলা চেপে ধরে বললেন, কেন করলি এমন তুই? আমার ছোট মেয়েটাকে কেন এভাবে তাড়ালি তুই? যার চঞ্চলতায় হাসিতে মুখরিত হতো আমাদের পুরো বাড়ি, সেই মেয়েটা আজ কোথায়? আজীবন যে ছেলেটা কষ্ট পেয়ে এসেছে সেই ছেলেটা একেবারে আজ বাড়ি ছেড়েছে। কেন তুই এমনটা করলি? আদনান মাথা নিচু করে বসে রইল। কি জবাব দিবে সে? কিছু কি বলবে? কেন এমন করেছে সে? নুরুল ইসলাম সাহেব গম্ভীর মুখে বললেন, তোর সমস্যা কি আদনান? ক্লিয়ার করে বলতো। আদনান কিছু বলতে পারল না। বুকের ভিতর দুরু দুরু করে কাঁপছে তার, জ্বলে পুড়ে যাচ্ছে তার বুকটা। আদিবা বেগম স্থির হয়ে থাকতে পারলেন না, সপাটে থাপ্পড় বসালেন ছেলের গালে। হিংস্র প্রাণী, হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়লেন আদনানের উপর। অপকৃতস্থর মতো চিৎকার করে বলতে লাগলেন, আজ আমার মেয়ের বিয়েটা তোর কারণে এরকম নিরানন্দভাবে হয়েছে। আমার বাড়ির হাসির উৎস হারিয়ে গেছে। গড়ছাড়া ছেলেটা ঘরে ফিরে এসেছিল, তোর জন্য একেবারেই হারিয়ে গেল। খুন করে ফেলবো আমি তোকে। তোর মতো ছেলের আমার দরকার নাই। সব শেষ করে দিলি তুই, সব শেষ হয়ে গেল তোর জন্য। ফরিদা টেনে আদিবা বেগমকে সরিয়ে আনলেন আদনানের উপর থেকে। সবার সব কথা আদনান মাথা নিচু করে শুনে গেল, তবুও স্বস্তি পেল না আশা আর সামনে না থাকায়। আশা, শাপলা, দিবা আফিফার সাথে গিয়েছে আফিফার শ্বশুর বাড়িতে। ধ্রুব শালুককে নিয়ে ঢাকায় চলে গেল। শালুকের এখনই বিশ্বাস হচ্ছে না তার বিয়ে হয়েছে ধ্রুব ভাইয়ের সাথে। ধ্রুব ভাইয়ের হাত ধরে সে বাড়ি ছেড়ে এসেছে।
কেন এরকম হলো তার সাথে? সে তো ধ্রুব ভাইয়ের জন্য খাবার নিয়ে গিয়েছিল, তবে কেন ওরা এভাবে খারাপ কথা লটালো? ধ্রুব ভাই কেমন মানুষ তা অন্তত সবাই জানে বাড়ির, তবে কেন কেউ কোনো প্রতিবাদ করলো না? ধ্রুব ভাইয়ের জীবনটা কেন এভাবে নষ্ট করে দিল তারা? ধ্রুব ভাইয়ের কেশবতীর কি হবে তাহলে? শালুকের এখন ভীষণ কান্না পাচ্ছে। আহারে ধ্রুব ভাই, আজীবন শুধু সব হারিয়েই এলো। এবার শেষ পর্যন্ত বুঝি ধ্রুব কেশবতীকেও হারাতে হলো তার জন্য। ধ্রুব শালুকের হাত শক্ত করে মুঠোয় পুরে বলল, শালুক। শালুক চমকে উঠল, তারপর জবাব দিল ধ্রুবর ডাকের। ধ্রুব জিজ্ঞেস করল, ভয় লাগছে তোর? শালুক কেঁদে উঠল, তার কেমন বুক দরপট করছে। ধ্রুব শালুকের চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে তুই চিনিস না শালুক, মনে কর আমি তোর বন্ধু। আমাকে স্বামী ভেবে ভয় পেতে হবে না, বন্ধুর মতো থাকবি। আজ থেকে তোর সব দায়িত্ব আমার। আমি ছাড়া এই পৃথিবীতে তোর সবাই থাকলেও তুই ছাড়া আমার আর কেউ নেই শালুক। আমাকে ভয় পেয়ে তুই দূরে চলে যাস না কখনো। আজ থেকে আমার বেঁচে থাকার একমাত্র কারণ তুই শালুক। শালুক কেঁদে উঠে বলল, তোমার সে কেশবতীর কি হবে? কেন আমাকে বিয়ে করলে? কি হতো এমন বিয়ে না করলে? তোমার ভালোবাসা তো অপূর্ণ রয়ে গেল। ধ্রুব হাসল, তারপর বলল, আমার ভালোবাসা হারায়নি শালুক, আমার ভালোবাসা তো আমার কাছেই আছে। শালুক অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে? ধ্রুব হাসল, কিছু বলল না। ঢাকায় এসে ধ্রুব শালুককে নিয়ে তার একটা ক্লাসমেটকে কল দিল। 15 মিনিট পর একটা মেয়ে এলো শালুকদের কাছে। এসে শালুককে জড়িয়ে ধরল, তুমি শালুক না? কত শুনেছি তোমার গল্প আমি। শালুক বুঝতে পারল না কিছু। ধ্রুব শালুকের হাত ধরে বলল, শালুক, তুমি রিমার সাথে যাও ওর বাসায়। আমি একটা বাসা ঠিক করেই তোমাকে নিয়ে যাব। শালুকের ভীষণ ভয় করলো। এই অচেনা শহরে অচেনা একটা মেয়ের সাথে থাকার জন্য ধ্রুব শালুককে রেখে যাচ্ছে। কে এই মেয়েটা? একে তো শালুক চেনে না। ধ্রুবভাই যদি আর না আসে? শালুক ধ্রুবর হাত চেপে ধরে রাখলো। কেঁদে উঠল শালুক ধ্রুবকে ধরে। তারপর বলল, আমি কোথাও যাব না ধ্রুবভাই, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমার ভীষণ ভয় করে। শালুকের হাউমাউ করে কান্না দেখে ধ্রুবর ভীষণ মন খারাপ হলো। কি করবে সে এখন? শালুককে সে কোথায় রাখবে? সে নিজেই তো থাকতো হলে, এখন তো তার নিজেরও থাকার জায়গা নেই। ধ্রুব ভেবেছে রাতটা কোনো মসজিদের সামনে শুয়েই কাটিয়ে দিবে। শালুকের কান্না থামে না দেখে ধ্রুব বুকে চেপে ধরল। তারপর কোমল স্বরে বলল, ভয় পাচ্ছিস? আমি আসি না শালুক, আমি থাকতে আমার বউয়ের কিচ্ছু হবে না, নিশ্চিন্তে তুই থাক। রিমা শালুককে নিয়ে গেল তাদের বাসায়। 4 বান্ধবী মিলে একটা ফ্ল্যাটে থাকে ওরা। নিপা, সুমি, লিমা ফ্ল্যাটে সবাই একই ভার্সিটিতে পড়ে। শালুক ভয়ে ভয়ে বসে রইল একপাশে বিছানায়। রিমা ডাইনিং রুমে বিছানা করে নিল নিজের জন্য। নিজের বিছানায় শালুককে ঘুমাতে দিল নিজের রুমমেট নিপার সাথে। রাত 12টা বাজে। ধ্রুব দাঁড়িয়ে আছে রিমাদের ফ্ল্যাটের উল্টো পাশে রাস্তার উপর। ধ্রুব শালুককে রিমার সাথে পাঠিয়েও নিশ্চিন্তে থাকতে পারল না। মনটা কেমন আনসান করছে তার, কেমন শালুকের জন্য। শালুক নিজেও ঘুমাতে পারছে না, ভয় লাগছে তার কেমন। এখানে কাউকেই সে চিনে না, কিভাবে থাকবে সে এখানে তাহলে? ভয়ে এসে বারান্দায় দাঁড়ালো সে। এসে দেখে ধ্রুব রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে। শালুকের হঠাৎ করেই কান্না পেল। জীবন কেমন করে যেন বদলে গেল একটা ঘটনায়। দায়িত্ব কি একেই বলে, যে দায়িত্বের জন্য ধ্রুব এই রাতে এসে এখানে দাঁড়িয়ে আছে? রাতে আসার মা রাধিবা কল দিল আদনানের মাকে। তার আগামী বুধবার দেশে আসছে। আশার বিয়ে দিয়ে দ্রুতই মেয়ে এবং জামাইকে নিয়ে আমেরিকায় চলে যেতে চায় তারা। আশার বাবা মেয়েকে ছাড়া থাকতে পারছে না। আদিবা বেগম শুনলেন। অন্য সময় হলে যেমন উৎফুল্ল হতেন, আজ আর সেটা হলেন না। বুকের ভিতর ভারী হয়ে আছে তার। ছেলেকে উচ্চশিক্ষিত হয়তো বানাতে পেরেছেন, কিন্তু মানুষ বানাতে পারেননি তিনি। তার ছেলেটা মানুষ হয়নি আজ। আজ এতদিন পর তিনি উপলব্ধি করলেন একটা স্বার্থপর নিচু মনের ছেলের মা তিনি। কাকে নিয়ে মিথ্যে অহংকার করতেন তিনি এতদিন। সকালে উঠে নয়নার হাত ধরে বললেন, আমার আফিফা যখন জহিরকে ভালোবাসে বলে জানালো, ভিতরে ভিতরে চুরমার হয়ে গেল মেয়েটা। সেদিন আমি উপলব্ধি করছিলাম আমি তোর সাথে অন্যায় করেছি। আর আজ কি মনে হচ্ছে জানিস? আজ মনে হচ্ছে তোর সবচেয়ে বড় উপকার করেছি আমি। অন্তত এরকম নোংরা মানসিকতার একটা ছেলে তোর জীবন সঙ্গী হয়নি। নয়না মামিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কেউ বুঝতে পারছে না এখনো কেন আদনান এরকম করলো। কি লাভ হলো তার এতে করে? একটা হাসি খুশি পরিবারের শান্তি এক ঘটনার জন্যই বিলীন হয়ে গেল। একটা ছন্নছাড়া ছেলে আবারও সবকিছু হারিয়ে ফেলল। একটা ফুলের মতো মেয়ে জীবন অনিশ্চয়তা নেমে এলো। কোথায় আছে তারা, কেমন আছে কেউ জানে না। দুপুর রাত কাটলো রাস্তার পাশে বসে বসে। আর শালুকের রাত কাটলো অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে ধ্রুবকে পাহারা দিয়ে। সকাল হতে ধ্রুব চলে গেল। প্রথমে একটা ছোট বাসা নিতে হবে, আর তারপর একটা ছোট চাকরির ব্যবস্থা করতে হবে। এতদিন টিউশনি করে নিজের একার খরচ খুব ভালো করেই চলতো। উপরন্ত আরও থাকতো ব্যাংকে। কিন্তু এখন তো শালুক আছে।
যতবারই ধ্রুব ভাবে তার বোকা ফুল আজ থেকে তার হয়ে গেছে আজীবনের জন্য। চাইলে সে ফুলটাকে দেখতে পারবে, আলতো করে শুয়ে দিতে পারবে। একটা ছোট বাসায় দুজন ছোট্ট একটা সংসার সাজাবে। বাহিরে ঘরে থাকা ছেলেটা কারো টানে সময় মতো ঘরে ফিরে যাবে। ভাবলেই ধ্রুবর ভীষণ আনন্দ লাগে। কখনো কি ভেবেছে এরকম সিনেমা ঠিকভাবে সে তার ভালোবাসার মানুষটাকে পেয়ে যাবে? ভাবেনি হয়তো কখনো। ভেবেছে কত কাঠখড় পোড়াতে হবে কে জানে। আল্লাহ হয়তো জুটি বেঁধে রেখেছিল তার ভালোবাসার মানুষের সাথে, তাই তো এভাবে পেয়ে গেছে। সারাদিন রোদে ঘুরে ঘুরে ধ্রুব বাসা খুঁজতে লাগলো, আর রিমার বাসার বারান্দায় দাঁড়িয়ে শালকের দুই চোখ খুঁজতে লাগলো ধ্রুবকে। সবার কথা মনে পড়ছে শালকের। বাবা মা, বড় চাচা, বড় চাচি, মেজো চাচি, নিজের ভাই বোন, চাচাতো ভাই বোন সবাইকে মনে পড়ছে। আর বুঝি কোনো দিন স্কুল যাওয়ার সময় দাদার থেকে টাকা নেওয়া হবে না। দাদির পানের বাটি থেকে জর্দা দেওয়া পান খেয়ে অসুস্থ হয়ে যাবে না। বড় চাচি, মেজো চাচি কেউ চুলে তেল দেওয়ার জন্য সারা বাড়ি পিছু পিছু ছুটবে না। শাপলার ব্যাগ থেকে টাকা চুরি করা হবে না। শান্তর জন্য স্কুল থেকে ফেরার সময় চকলেট নিয়ে আসা হবে না। মায়ের হাতের মায়ের খেতে হবে না। বাবা চাচাদের গলা ধরে আদুরে ভঙ্গিতে কোনো আবদার করা হবে না। বুকের ভিতরটা কেমন জ্বলে পড়ে যেতে লাগলো শালকের। কিভাবে থাকবে শালক? কেমন করে বাঁচবে? ধ্রুবের সাথে তো চলেই এসেছে রাগ করে। বাড়িতে থাকলে আদনানকে দেখলে রাগ উঠবে বলেই চলে এসেছে। ফেলে এসেছে নিজের সব কিছু, সব আপন মানুষ। এই অচেনা শহরে অচেনা মানুষের সাথে বিতু শালক কীভাবে থাকবে? ধ্রুব কল দিল দুপুর 1:30টার দিকে। রিমি এনে ফোন দিয়ে যেতে ধ্রুব জিজ্ঞেস করলো, খেতে যাসনি কেন তুই? এক্ষুনি গিয়ে খেয়ে আয়। ভয় পাচ্ছিস কেন? তোর মনে আছে ছোটবেলা কিছু হলেই তুই আমার কাছে ছুটে আসতি? আজও তো আমি আছি তোর পাশে। আমি তোর জীবন সঙ্গী শালুক। আমাকে ভরসা কর। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আছি তোর সাথে। দিগন্ত জুড়ে মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ। এই বুঝি বর্ষণ শুরু হবে। শীতল হাওয়া ছেড়েছে প্রকৃতি। শালকের মনটা উদাস হয়ে গেল। দুপুরের নামমাত্র কিছুটা খেয়েছে সে। আজ তো আপিপার বৌভাত হবে। সবাই নিশ্চয়ই গিয়েছে, খুব আনন্দ করছে নিশ্চয়ই সবাই মিলে। নিজের অদৃষ্টকে নিজে জিজ্ঞেস করল, কি দোষ ছিল আমার? আমার আনন্দময় জীবনে কেন এভাবে নেমে এলো অন্ধকার? যে জীবন ছিল বসন্তের উৎসব, সে জীবনে কেন আজ শীতের রিক্ততা? রিমা এনে তার ফোন দিয়ে গেল শালুককে। শালুক হ্যাঁ বলতে ধ্রুব বলল, এদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে শালুক। ওদিকেও হয়তো বৃষ্টি নামবে যে কোনো মুহূর্তে। তুই খবরদার বারান্দায় এসে দাঁড়াবি না কিছুতেই। বৃষ্টির পানি যাতে কিছুতে না লাগে তোর গায়ে। সাবধানে থাকবি কিন্তু শালুক। আমি কোনো চিন্তা করবি না, আমি আসি তো। শালুককে উত্তর দিতে না দিয়ে কল কেটে দিল ধ্রুব। শালুক একটা নিঃশ্বাস ফেলে বারান্দার দরজা বন্ধ করে দিল। গড়ি গড়ি বৃষ্টি নেমেছে। রিমা ফোন নিতে এসে জিজ্ঞেস করলো, লেবু মাখা খাবে শালুক? শালুক মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। রিমা শালুকের হাত ধরে বলল, কি হয়েছে তোমাদের শালুক? এভাবে কেন ভেঙে পড়েছ? এত তাড়াতাড়ি বিয়ে করে নিলে কেন? ধ্রুবকে দেখলাম আমাকে টেক্সট দিয়ে বলল শালুককে বিয়ে করে নিয়ে এসেছি, তোর বাসায় 1-2 রাত থাকবে। এরপরে তো জানতে চাইলাম, কিছুই বললো না কি হয়েছে। শালুক একবার ভাবলো বলে দিবে কিভাবে কি হয়েছে। পর মুহূর্তে মত পাল্টালো। যেখানে ধ্রুব কিছু বলেনি সেখানে শালুক বলে দেওয়া ধ্রুবর অপমান। তাই আস্তে করে জবাব দিল, কিভাবে কি হলো আমি নিজেও কিছু বুঝতে পারছি না আপু। আপনি ধ্রুব ভাইয়ের থেকে জেনে নিয়েন। রিমা হেসে বলল, এখন তো হাজব্যান্ড হয়ে গেছে শালুক, এখন আর ভাই বলছো কেন? শুধু ধ্রুব বলো। শালুক আঁতকে উঠল। সে ধ্রুব ভাইকে শুধু নাম ধরে বলবে? তাহলে তো মরেই যাবে। এটা কি সম্ভব কখনো? রিমা হেসে ফেলল শালুকের লজ্জা দেখে। তারপর বলল, আচ্ছা থাক, লজ্জা পেতে হবে না। তোমাদের টোনাটনির ব্যাপার সেটা। নিজেদের সংসার হলে তখন সব ঠিক হয়ে যাবে। রিমা চলে যেতে শালুক ভাবতে লাগলো, নিজেদের সংসার? কাকে নিয়ে সংসার করবে শালুক? সে তো সংসার বলতে জানে মা বাবা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি, ফুফু সবাই মিলে একসাথে একই বাড়িতে থাকা। সংসার মানে সকালে মিলে সবাই চায়ের আড্ডা, সন্ধ্যাবেলায় ছোটো চাচির হাতে ঝালমুড়ি, মায়ের হাতের নুডলস, বড় চাচির হাতের পাকোড়া ভাজা। সংসার মানেই তো দুপুরে যেতে বসলে মুরগির রান না পেলে কেঁদে কেটে সব একাকার করে ফেলা, বড় চাচার হুমকি দামকি শুরু হয়ে যাওয়া, মুরগির রান 2 পিস একসাথে শালুককে দিতে হবে বলে আদেশ জারি করা, পুকুরে সবাই মিলে দাপাদাপি করে গোসল করা। সংসার মানেই তো যৌথ পরিবারে সবাই মিলে থাকা। দুজন মিলে কি আর সংসার হয় নাকি? বৃষ্টিতে ভিজে ধ্রুব বাসা খুঁজতে লাগলো। কিছুতেই পছন্দ মতো বাসা পাচ্ছে না। আবার বাসা পছন্দ হলে সেখানে ভাড়া বেশি। ধ্রুবর ব্যাংকে মোটামুটি 50,000-এর উপরে টাকা আছে। সকাল থেকে ঘুরতে ঘুরতে ধ্রুব বাসা পেল আসরের নামাজের পর। রোডের সাথে ছোট একটা বাসা 3 তলা পর্যন্ত।
বাড়ির বাহিরের দিকে দেখলে বোঝা যায় এই বাসার ভিতরে তেমন সুবিধাজনক নয়। বাহিরের দেওয়ালে শ্যাওলা ধরা, বাড়ির নীল রং উঠে জায়গায় জায়গায় সাদা সিমেন্ট দেখা যাচ্ছে। বাসার সামনে একটা বাগান বিলাস গাছ আছে, সাথে একটা কামিনী গাছ, অন্য পাশে দুটো নারিকেল গাছ। ধ্রুব আল্লাহ আল্লাহ করে ভিতরে গেল। বাহির থেকে যেমন দেখাচ্ছে ভিতরটা তেমন নয়। ভিতরের রং ঠিক আছে, যদিও দেওয়াল খুব মসৃণভাবে ঘষেনি রং করার সময়। অফ হোয়াইট কালার রং দেওয়া দেওয়ালে, একতলায় দুটো করে ফ্ল্যাট। এক ফ্ল্যাটে দুটো বেডরুম, দুটো ওয়াশরুম, একটা কমন আর একটা অ্যাটাচড মাস্টার বেডরুমের সাথে একটা ডাইনিং আর একটা কিচেন। স্বস্তির ব্যাপার হলো 2 রুমেই বারান্দা আছে। উপরের তলায়ও ভাড়াটিয়া আছে, নিচের তলায়ও আছে। শুধু এই দ্বিতীয় তলায় এই ফ্ল্যাটটা খালি গত মাসে ভাড়াটিয়ে চলে যাওয়ায়। তাছাড়া উপরের তলার ভাড়া 12,000, 2 তলার ভাড়া হচ্ছে 15,000। এজন্যই উপরের তলার ওরা নিচের তলায় আসেনি। ধ্রুবর পছন্দ হলো বাসাটা। শালুককে কল দিল আবারও ধ্রুব। শালুক রিসিভ করতে জিজ্ঞেস করলো, শোন, একটা বাসা পেয়েছি বুঝলি। একটু ছোট রুম, 2 বেডরুম, একটা ডাইনিং ড্রয়িং, একটা কিচেন, 2টা ওয়াশরুম, 2টা বারান্দা, গ্যাস পানি বিদ্যুৎ সবই আছে। যদিও বিদ্যুৎ বিল আমাদের 15,000 টাকা ভাড়া। এখন তুই কি বলিস, নিব? সারাদিন অনেক তো খুঁজলাম, কিন্তু এরকম পেলাম না। বড় বাসা নিতে হলে ভাড়া আরও বেশি, আবারও খুব ছোট 2 রুমের বাসাও নিতে ইচ্ছে করছে না। শালুক অবাক হলো ধ্রুবর কথা শুনে। তারপর সে অবাক গলা জিজ্ঞেস করলো, আমাকে জিজ্ঞেস করছো কেন তুমি? আমার অনুমতির কি আছে? তোমার যেটা ভালো মনে হয় তাই তো করো। ধ্রুব বিরক্ত হয়ে বলল, বাসা কি আমার জন্য নিচ্ছি? আমার একা সংসার হবে এখানে? বাসা তো তোর জন্য। দিন শেষে এই সংসার তোর, তুই ঘরের করতে হবি। তোকে জিজ্ঞেস করবো না আমি? তোর পছন্দ না হলে আমি আরও 1000টা খুঁজবো বাসা। ছোট বাসা শুনে রাগ করেছিস না? আমি রিমান মেসেঞ্জারে ছবি পাঠাচ্ছি, বাসা তুই দেখ আগে। ধ্রুব কল কেটে দিল। শালুক কিছুই বুঝতে পারল না, মাথা মুন্ডু। এসব ব্যাপারে শালুককে জিজ্ঞেস করার কি আছে তাই ভেবে পাচ্ছে না শালুক। ধ্রুব ছবি পাঠাতে শালুক দেখতে লাগলো, কিন্তু তার মাথায় ঢুকলো না এখানে ভালো খারাপের কি আছে। এসব ব্যাপারে সে কিছু কিভাবে বুঝবে? ধ্রুব এবার ভিডিও কল দিল। শালুক ভিডিও কল দেখে কল কেটে দিল। ভিডিও কলে কথা বলতে লজ্জা লাগবে আর তার এখন ধ্রুবর সাথে। ধ্রুব অডিও কল দিল আবার। তারপর জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে? শালুক বলল, হ্যাঁ পছন্দ হয়েছে। ধ্রুব মুচকি হেসে বলল, মন খারাপ করিস না শালুক, আমি তোকে আরও বড় বাসায় রাখবো ইনশাল্লাহ। আমাদের এই দুরবস্থা থাকবে না শালুক, সব ঠিক হয়ে যাবে দেখিস। একদিন তোকে আমি একটা ডুপ্লেক্স বাড়ি করে দিব। আমাদের সংসার জীবনের শুরুটা একটু কষ্টের হবে হয়তো, আমি প্রমিস করছি শালুক। তো সেই কষ্ট আমি আমার ভালোবাসা দিয়ে দূর করে দিব। শালুক ভীষণ লজ্জা পেল এই কথা শুনে। ধ্রুবভাই এভাবে কেন কথা বলছে? শালুকের কান লাল হয়ে যাচ্ছে লজ্জায়। কেমন একটা অদ্ভুত শিহরণ জেগেছে শরীরে। দেহের প্রতিটি লোমকূপ পর্যন্ত শিহরিত হলো। ধ্রুব জিজ্ঞেস করলো, আজ রাতটা রিমার সাথে থাক, সকালে বাসায় নিয়ে আসবো তোকে। শালুক রাজি হলো না কিছুতেই এখানে থাকতে। বেজা গলায় বলল, আমি এখানে থাকবো না ধ্রুব ভাই। আমাকে এখানে থাকলে তুমি এই বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে সারা রাত মশার কামড় খাবে আর মশা মারবে। আমার তা সহ্য হবে না। ঢাকা শহরের মশারা মনে হয় খাবারই পায় না বহু বছর ধরে। কাল সারা রাত তোমার 2 হাত থামেনি এক মুহূর্তের জন্য। ধ্রুব অবাক হয়ে বলল, তুই সারা রাত জেগেছিলি কেন শালুক? আমার তো এসবে অভ্যাস আছে, তোর তো নেই, তুই কেন জেগেছিলি? শালুক উত্তর দিল, যে কারণে আমাকে এখানে রেখে তুমি অন্য কোথাও গিয়ে থাকতে পারোনি, পাহারা দিতে চলে এসেছ, তেমনি আমিও পারিনি তোমাকে রাস্তার পাশে এভাবে বসে থাকতে দিতে একা। তোমাকে পাহারা দিয়েছি আমিও। ধ্রুব খুব ইমোশনাল হয়ে গেল কথাটা শুনে। তবে অতি দ্রুত নিজেকে সামলে বলল, আমি আসছি তোকে নিয়ে আসতে। এটাই প্রথম আর এটাই শেষ রাত শালুক। এরপর থেকে আর তোকে একটা রাতও আমি একা থাকতে দিব না। ধ্রুব এলো মাগরিবের সময়। মিষ্টি নিয়ে এলো রিমাদের জন্য। বাসার নিচে দাঁড়িয়ে থেকে রিমাকে কল দিল শালুককে নিয়ে নিচে যাওয়ার জন্য। রিমার হাতে মিষ্টির প্যাকেট দিয়ে বলল, আসি রিমা, অনেক উপকার করেছিস, সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমি তোর কাছে। রিমা হেসে বলল, তোর বউয়ের জন্য তো কিছুই করতে পারলাম না রে, ভালো থাকিস দুজনে। একটা রিক্সা ডেকে শালুককে নিয়ে উঠে গেল রিক্সায়। প্রথমে গেল শালুকের জন্য জামা কাপড় কিনতে। 3টি জামা, 1 জোড়া জুতো, তেল, সাবান, শ্যাম্পু নিল। নিজের জন্য 2টা লুঙ্গি আর 2টো টি-শার্ট আর একটা তোয়ালে, একটা গামছা নিল। 1 প্যাকেট কয়েল, দেশলাই, 2টো লাইট নিল বাসার জন্য। হোটেল থেকে রাতের খাবার নিল নতুন বাসার জন্য। জামা কাপড় দেখে শালুকের মনে হলো আজ সারা দিনই সে গোসল করেনি, সারা শরীর ঘামে চটচটে হয়ে আছে। বাথরুমে ঢুকে শালুক গোসল করে এলো। শালুকের পর ধ্রুব গোসল করতে গেল। বারান্দায় দাঁড়িয়ে আনমনা শালুক ভাবতে লাগলো জীবন নিয়ে। এক জীবন এভাবে রং বদলাবে তা কি কখনো জানতো শালুক? আদনান বউভাতে এলো না।
বাসায় রয়ে গেল, কেউ তাকে যাওয়ার জন্য সাধলও না। একা বাড়িতে আদনান রয়ে গেল। নীরব নিস্তব্ধ বাড়িটিকে আদনানের কাছে পোড়া বাড়ি বলে মনে হচ্ছে, জেনে এই বাড়ির প্রাণ শালুক ছিল। বুকের ভিতর কেমন হাহাকার করতে লাগলো তার। রাতে আশা কল দিয়ে আদনানকে জানিয়েছে তাদের বিয়ের কথা। আশার কাছে বিয়ের কথা জানার পর থেকে আদনানের বুকের ভিতর অস্থিরতা আরও বেড়ে যাচ্ছে। কি হতো বিয়েটা আরও কিছুদিন আগে হয়ে গেলে? তাহলে তো শালুককে হারাতে হতো না। বউ নিয়ে সবাই ফিরল সন্ধ্যাবেলায়। আফিফা আদনানের সামনে দিয়ে চলে গেল, একটা বারও আদনানের দিকে ফিরে তাকালো না। আদনানের মনে হচ্ছে নিজেকে বড় জড় পদার্থ একটা। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, আদনানের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। বিশেষ করে শালুকের মা হাসনা আদনানের ছায়াও মারায় না। আদনানের বুকের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। দাদির কাছে গিয়ে আদনান বসলো। সিতারা বেগম নাতির মুখের দিকে তাকিয়ে বললেন, কি কাজ করলি রে ভাই? সবার মনে কষ্ট দিলি। ধ্রুব তো তোর ভাই, শালুক তোর বোন, অগো বদনাম করে কি সুখ পাইলি তুই? আদনান জবাব দিতে পারল না। দাদির পা চেপে ধরে বলল, আমি যা চেয়েছি তা হয়নি দাদি। আমার বুকের ভিতর জ্বলে পড়ে যাচ্ছে, কষ্ট আমারও কম হচ্ছে না দাদি। সিতারা বেগম বললেন, তুই কী চাইছিলি? আদনান মাথা নিচু করে বলল, তা বলা যাবে না দাদি, এ দুনিয়ার কেউ জানে না তা। আমি নিজেই হেরে গেছি দিন শেষে। ধ্রুব তো জিতে গেছে দাদি, সবাই ওকে ভালোবাসে। পোড়া কপাল তো আমার। সিতারা বেগম আদনানের কথার মানেই বুঝতে পারলেন না। রাতে ঘুমাতে গিয়ে শালুক বিপাকে পড়ে গেল। বালিশ নেই, বিছানা নেই, তোষক নেই। কিভাবে ঘুমাবে এখন? শালুকের বালিশ 3টা লাগে, 2টো মাথার নিচে আর একটা কোল বালিশ। ধ্রুব কোমল গলায় বলল, আজকে রাতটা একটু কষ্ট কর শালুক, আগামীকাল সব পেয়ে যাবি। আগামীকাল গিয়ে খাট তোষক বালিশ সব নিয়ে আসবো। জামা কাপড়ের ব্যাগে মাথা দিয়ে শালুক শুয়ে পড়ল। ফ্যান না আনায় ব্যবসা গরমে শালুকের ঘুম এলো না। গ্রামের নিজেদের বাড়িতে আরামদায়ক বিছানায় শুয়ে ঘুমানো মেয়েটাকে এভাবে কোনোদিন ফ্লোরে শুয়ে ঘুমাতে হবে তা কি ভেবেছে কেউ কখনো? ধ্রুবর ভীষণ খারাপ লাগলো। আরাম আয়েসে বিলাসিতায় যে মেয়ে থেকেছে তাকে এভাবে রাখতে ধ্রুবর ভিতর জ্বলে পড়ে যাচ্ছে। ইচ্ছে করছে শালুককে নিজের বুকের উপর দিয়ে শুয়ে থাকতে, যাতে করে শক্ত ফ্লোরে শালুকের কষ্ট না হয়, কিন্তু চাইলেও তো তা সম্ভব না। শালুক চটপট করছে গরমে। ধ্রুব উঠে বসলো। তারপর শালুকের জন্য আনা জামার ক্যাটালগের কাগজ 3টা বের করে শালুককে বাতাস করতে লাগলো। কিছুক্ষণ গড়াগড়ি করার পর শালুক ঘুমিয়ে গেল। আজকের রাতও ধ্রুবর কাটলো নির্ঘুমভাবে। শালুকের মুখের দিকে তাকিয়ে ধ্রুব ভাবতে লাগলো, একটা চাকরি জোগাড় করতে হবে, আগামীকাল থেকে চাকরি খুঁজতে হবে। শালুকের বই খাতা সব কিনে দিতে হবে, শালুকের পড়ালেখা করাতে হবে। মাথায় এত চাপ থাকার পরও ধ্রুবর ভালো লাগছে এই ভেবে যে শালুক তার কাছে আছে। আজীবনের জন্য শালুক শুধু তার হয়ে গেছে। শালুককে ভালো রাখার জন্য দরকার হলে কলুর বলদের মতো পরিশ্রম করবে ধ্রুব। তবুও ভালোবাসা ভালো থাকুক। শেষ রাতের দিকে বৃষ্টি নামলো জমজমিয়ে। শীতল বাতাস বইতে লাগলো। ধ্রুব শালুকের মাথাটা নিজের বুকের উপর টেনে নিয়ে শুয়ে পড়ল। এক হাতে তবুও শালুককে বাতাস করতে লাগলো। এভাবেই ঘুমিয়ে গেল ধ্রুব। ফজরের নামাজের কিছুক্ষণ আগে ভালোবাসার মানুষকে পাশে নিয়ে মানসিক শান্তিতে রাত কাটলো ধ্রুবর। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে শালুক ফুলের লাজ নেই। লিখেছেন রাজিয়া রহমান। এটা গল্পের 3য় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।